হাউ টু ম্যানেজ এর স্যালারি। স্যালারি আমরা কি করে ম্যানেজ করব, এটা আমরা আজকে জানছি। কি স্যালারি আবার ম্যানেজ কি করে করব? স্যালারি আসবে, খরচা করব মনের মতো করে, আর 10-15 দিন পর স্যালারি শেষ। এটাই তো আমাদের জীবনে হয়ে আসে বেশিরভাগ মানুষেরই। কিন্তু এই প্রবলেম থেকে ফেস করতে করতে এর সলিউশনটা করতে দরকার। এই সলিউশনটা কি করে হতে পারে? তো আজকে আমি বলবো সেই হাউ টু ম্যানেজ ইউর স্যালারি, কি করে স্যালারিটা ম্যানেজ করলে এই প্রবলেমগুলো আসবে না। তো অ্যাট ফার্স্ট এটা করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে ফার্স্ট আমাদের ইনকাম আর এক্সপেন্সের, যেটা আমরা এক্সপেন্সেস, এগুলোর কি করবো আমরা ট্র্যাক করবো। ট্র্যাক কি করে? বাই এক্সেল সিট হতে পারে ট্র্যাক করা, যেখানে আমরা কি করবো আমাদের ইনকাম কোথা থেকে আসছে বা কোথা কোথা থেকে আসছে। যদি একের বেশি যদি ইনকাম সোর্স থাকে, তাহলে সেখানে কোথা থেকে ইনকাম আসে সেটা আমরা নোট ডাউন করতে পারি। বাই এক্সেল সিট হতে পারে, বাই কপি হতে পারে, বা বিভিন্ন ধরনের আজকের দিনে অ্যাপস পাওয়া যায় সেইগুলোর মাধ্যমে হতে পারে। তো এবং এক্সপেন্সেস গুলোকে আমরা ট্র্যাক করবো। এই এক্সপেন্সেস ট্র্যাক করার পর কি করবো, সেখানে আমরা দেখবো আমাদের যেটা নেসেসারি এক্সপেন্সেস হচ্ছে না আননেসেসারি এক্সপেন্সেস হচ্ছে, সেটা কি করে বুঝবো? যেমন আমরা যখনই একটা মান্থলি ব্যালেন্স শিট প্রত্যেক মাসের বের করব, বা যখন আমরা ট্র্যাক করবো সেটাকে রিটেন অন রিটেন পাচ্ছি, তখন আমরা যখন চেক করবো সেটাকে, তখন দেখতে পারবো আমাদের আননেসেসারি কোনগুলো। যেমন আজকের যুগে ইউপিআই খুব ইজি মেথড ট্রানজাকশনের জন্য। একটা ট্রানজাকশন পিন দিয়ে একটা ক্লিকের মাধ্যমেই অ্যামাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যায়। এতে কি হয়, আমাদের মানে হার্ড ক্যাশ যেমন আমাদের দিতে কষ্ট হয় বা খরচা করতে কষ্ট হয়, এই ব্যাপারটা আমরা ওখানে বুঝতে পারি না। যার ফলে কি হচ্ছে যে আমাদের ছোট ছোট খরচা, যেমন কিছু একটা সিঙ্গাড়া খেয়ে নিচ্ছি, সেখানে 20 টাকা দিয়ে দিলাম ইউপিআই। কিছু দরকার ইউপিআই, টুক করে একটা ইউপিআই করে দিল। তাহলে কি হচ্ছে এখানে? এখানে ইউপিআই যখন টুক 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 করে একটা ক্লিকে আমরা টাকা চলে যাচ্ছে, আমাদের কোনো কিছু বুঝতেই পারছি না। এইভাবে যেন মাসে কত টাকা দিয়ে খরচা করে ফেলছি সেটা আমাদের ধারণার বাইরে। কি মনে হবে, একটা সিঙ্গাড়াই তো খেয়েছি, একটা এই তো খেয়েছি, তাহলে কি আমরা খাবো না? হ্যাঁ, নিশ্চয়ই খাবো। আমাদের যেটা খরচা করা অবশ্যই করবো, কিন্তু আননেসেসারি খরচা সেগুলোকে আমরা কাউন্ট করে সেটাকে, সেই খরচাটাকে বাঁচানোর চেষ্টা করবো বা থামানোর চেষ্টা করবো। দেন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে বাজেট তৈরি করা। যে কোনো কাজে একটা বাজেট তৈরি করা, মাসে আমাদের কত টাকা খরচা হয়, কোন কোন জায়গায় কত টাকা খরচা হয়, সেই হিসাবে বাজেট তৈরি করব। সেটা কিভাবে করা যেতে পারে? একদম 30-20 রুলস যেটা আছে, সেই রুলস অনুযায়ী আমরা এটাকে ডিভাইড করতে পারি। মানে 50% টাকা আমাদের নিডসে, 30% ওয়ান্টসে, এবং 20% কিসে? 20% যাবে ইনভেস্টমেন্টের জন্য। এক্ষেত্রে কি হলো, আমরা সবসময় কি ভাবি করি, আমরা ফার্স্টে কি করি, খরচা করি, লাস্টে যা বাঁচবে ইনভেস্টমেন্ট করবো, যদি বাঁচে ইনভেস্টমেন্ট তখন করবো। কিন্তু সেটা কি উচিত? সেটা উচিত না। আমাদের সবসময় দরকার ফার্স্ট ইনভেস্টমেন্ট, দেন খরচা। এটা সবসময় ধনী ব্যক্তিদের ভাবনা চিন্তা আর গরিব ব্যক্তিদের ভাবনা চিন্তার মধ্যেকার পার্থক্য। তো আমরা ফার্স্ট ট্র্যাক করবো, দেন কি করবো, বাজেট করবো 50-30-20 রুলস হিসাবে। সেখানে নিডসে কিছু গেল, ওয়ান্টসে কিছু গেল, এবং ইনভেস্টমেন্টে কিছু গেল। আর একটা জিনিস ভাব করতে হবে, পে ইউর সেলফ ফার্স্ট, যেটা ভাইটাল খুব। নিজের পেছনে খরচা করা মানে আমি কি একটা ড্রেস কিনছি সেটার পেছনে খরচা করা, বা এটা খাচ্ছি সেটা খরচা করা না, এটা অবশ্যই না। নিজের আপগ্রেডেশনের পেছনে খরচা করা, বা নিজের ভবিষ্যতের জন্য খরচা করা। যেমন যেমন কোনো এমার্জেন্সি ফান্ড আমরা একটা বানিয়ে রাখতে পারি, সেটা 3 মাস থেকে 6 মাসের আপনাদের মান্থলি ইনকাম বা আমাদের মান্থলি ইনকামের মতো হতে পারে, সেটা ইমার্জেন্সি ফান্ড আমরা ব্যবহার করি। দেন কি করতে পারি, আমাদের আপগ্রেডেশন বা হায়ার স্টাডিজ বা নতুন নতুন স্কিল শেখা, যেটাতে আমরা আমাদের ইনকামকে ইমপ্রুভ করতে পারবো, কাজটাকে ইমপ্রুভ করতে পারবো, ইনকাম বাড়াতে পারবো, তার পিছনে খরচা করা। এই জিনিসগুলো আমাদের বাজেটের মধ্যেই। দেন নেক্সট স্টেপ কি বলছে? নেক্সট স্টেপ বলছে আমাদের ফিনান্সিয়াল গোলটাকে ফিক্সড করা। কটা পার্টে? শর্ট টার্ম ফিনান্সিয়াল গোল হতে পারে, লং টার্ম ফিনান্সিয়াল গোল হতে পারে, এই দুটো পার্টে। শর্ট টার্ম কোনগুলো? যেটা আমাদের 3 বছর, এই 3 বছর বলা বলুন 3 মাস থেকে আপ টু 1 বছর বা 2 বছর পর্যন্ত যে গোলটা হতে পারে। আর লং টার্মের ক্ষেত্রে সেটা বলতে চাইছি অলরেডি 5 বছর, 7 বছর, 10 বছর, এটা হচ্ছে লং টার্ম ক্ষেত্রে। শর্ট টার্মের ক্ষেত্রে কি হতে পারে, ধরো আমাদের কোনো কিছু একটা ভালো লাগছে, বা একটা গাড়ি কিনবো, বা একটা বাইক কিনবো, বা একটা ফোন কিনবো দামি, সেগুলো হচ্ছে আমাদের শর্ট টার্ম গোল। বা কোথাও ঘুরতে যাবো, ভ্যাকেশনে যাবো, অমুক জায়গায় ঘুরতে যাবো, সেটা একটা শর্ট টার্ম গোল। এগুলো যাওয়ার জন্য কি আমাদের ফার্স্ট বাজেট কত টাকা প্রয়োজন হচ্ছে, সেটা যে ভেবে নেওয়া হলো। সেই জন্যই 50-30-20 হিসেবে সেখানে ভাগ হচ্ছে। লং টার্ম কি? লং টার্ম হচ্ছে একটা বাড়ি করতে পারি, বা চিলড্রেন্স এডুকেশন, সেটা একটা হতে পারে। ইনক্রিমেন্ট হচ্ছে বা ইনক্রিমেন্ট চলছে আস্তে আস্তে, 10, 20, 30 করে আস্তে আস্তে বাড়ছে স্যালারি। তার সাথে কি করি আমরা, লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের স্যালারিটা খরচাটাকেও বাড়িয়ে দিই। কিন্তু এটা কি উচিত? এটা উচিত না। তার কারণটা কি, আমরা যদি আজকে 20,000 টাকা ইনকামের মধ্যে যেভাবে চলছিল, কালকে হঠাৎ করে ইনক্রিমেন্ট হয়েছে 25,000 হয়ে গেছে, তখন কি করলে স্যার? সে হয়তো মাসে 10,000 টাকা খরচা করছিল, বলছে না আমার 5,000 টাকা বেড়ে গেছে, আমি আরো 5,000 টাকা খরচা করবো। কিন্তু এটা উচিত, এটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাড়ানোটা উচিত, বা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করা উচিত। কোনোদিনই 5,000 টাকা সেই প্রপোশনালি যে এত টাকা বেড়েছে মানে এত টাকা খরচা বাড়াবো, সেই ভাবনাটা রাখলে হবে না। এখানে আমাদের ভাবনা চিন্তা করার জায়গা রয়েছে, এবং ভাবতে অবশ্যই হবে।
এরপর কি স্টেপ 6, এটা হচ্ছে ম্যানেজ ইওর ডেপ্থ। ম্যানেজ ইওর ডেপ্থ মানে কেউ যদি কোনো ডেপ্থের মধ্যে থাকে, ডেপ্থ মানে লোন, আর পুরো লোনের মধ্যে থাকে, ফার্স্ট তাকে ডেপ্থ ফ্রি হতে হবে। ডেপ্থ ফ্রি হওয়ার জন্য করা উচিত আমাদের লোনটাকে ফার্স্ট ম্যানেজ করতে হবে। কিভাবে? ফার্স্ট ধরো হাই পেইং ইন্টারেস্ট, যেটা বেশি ইন্টারেস্টের লোন, সেগুলোকে খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে। মানে যতটা তাড়াতাড়ি সম্ভব, এক্সট্রা ইএমআই দিয়ে হতে পারে, যা কিছু হয়ে, যত তাড়াতাড়ি। আর যত লোন কম নেবে তত লাইফে হ্যাপি। কাজের জন্য বা ব্যবসার জন্য হতে পারে, সেক্ষেত্রে লোন নিলে আলাদা কথা, যেখান থেকে তোমরা ইনকাম জেনারেট করতে পারবে, সেটা হলে আলাদা জিনিস। কিন্তু শখ পূরণের জন্য লোন নেওয়া কোনোদিনই উচিত নয়। ইচ্ছা হচ্ছে চলো একটা গাড়ি কিনে নিয়ে, লোনে হচ্ছে, কোনো অসুবিধা নেই, ব্যাংক টাকা দেবে তো, কিন্তু টাকাটা দিয়ে ব্যাংকে সুদ দিতে হবে। আর লোনের পার্সেন্টেজটা আস্তে আস্তে তোমার এই লোনের অ্যামাউন্টটাকে কোথায় নিয়ে চলে যাবে সেটা ঠিক নেই। একটা 5 লাখ টাকার কোনো গাড়ি কিনতে গেলে, এই 5 লাখ টাকা তোমার 10 বছরে সুদ দিয়ে গেলে, 5 লাখ টাকাটা তুমি তাকে কত সেটা একবার ভেবে দেখবে। ম্যাক্সিমাম 12 লাখ টাকা হয়ে গেছে, তখন তখন দেখবে যে ওই 7 লাখ টাকা বেশি দিয়ে দিলাম 5 লাখে, নিজে তো 5 লাখ কিন্তু দিতে হচ্ছে 12 লাখ। এইগুলো ভাবনা চিন্তা করতে হবে। নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ কি? ফার্স্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। নেক্সট স্টেপে ইনভেস্টমেন্ট তোমাকে ফার্স্টেই তোমাদেরকে বলেছি যে ওই 50-30-20 অ্যামাউন্ট অফ মান্থলি ইনকাম, সেটা আমাদেরকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার জায়গা কোথায় কোথায় আছে? নিশ্চয়ই ইনভেস্টমেন্ট সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা ভাবছো না, কারণ সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট মাত্র 2-3%। সেটা কোনোদিনই ইনফ্লেশনকে তো বিট করতে পারে, সেটা আমাদের কি আমাদের টাকাকে কমিয়ে দেয় ভ্যালুটা। তাই সেটা রাখার সেফেস্ট প্লেস বিভিন্ন রাখা, যেমন হতে পারে এফডি হতে পারে। এফডি হলে কি হয়, সেটা নর্মালি ইনফ্লেশনটাকে বিট করে। ইএলএসএস হতে পারে, সেখানেও সেম জিনিস। ইপিএফ হতে পারে, আবার ইকুইটি হতে পারে, ইকুইটি মানে স্টক মার্কেট। আবার গোল্ড হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, বিভিন্ন রকম জায়গায় হতে পারে। সেগুলো তার প্রত্যেকের ব্যক্তিগত মতামত অনুযায়ী হয়। আর ইকুইটিতে অনেকটা বেশি ইন্টারেস্ট রেট পাওয়া যায়, কিন্তু লং টার্ম, শর্ট টার্মে নয়। শর্ট টার্মের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা খুব কাজ করে এখানে। রিস্কটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা জানা দরকার আছে। কারণ রিস্ক ফ্যাক্টরের উপর সবকিছু ডিপেন্ড করছে। তুমি রিস্ক নিচ্ছ, তোমার মনে হয় ওরে বাবা ইকুইটিতে 15-20% করে ইন্টারেস্ট আসছে, চলো রেখে দিই পুরো টাকা, সব টাকা ইকুইটিতে আমার ঢোকালে, দেখলে হঠাৎ করে মার্কেট ক্র্যাশ হয়ে গেল, দেখলে যত টাকা ঢুকিয়েছিলে তার হাফ হয়ে গেছে, 50% নেমে গেছে বা 20% নেমে গেছে। তখন কি হলো করবে, হ্যাঁ রে এটা তো জুয়া, এখানে এইসব কথাগুলো বেরোবে মুখ দিয়ে। কিন্তু সেটা লং টার্মের ক্ষেত্রে সবসময় পজিটিভ রিটার্ন আছে। অলমোস্ট 10 ইয়ার্স লং টার্ম যদি আমরা ধরে থাকি, সেখানে অলওয়েজ পজিটিভ রিটার্ন থাকবে নিফটি 50 বা স্টক মার্কেটের টপ 50 কোম্পানি। চেষ্টা করতে হবে একটা সিঙ্গেল ইনকামের উপর আমরা যাতে না দাঁড়িয়ে থাকি, মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করা। সেটা যা খুশি করে হতে পারে। তার কারণটা, যখন আমরা একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করি, বাই চান্স কিছু না কিছু কারণে যদি সেই ইনকাম স্ট্রিমটা বন্ধ হয়ে যায়, তখন আমরা কি করব? তখন তো একটা আবার নতুন ইনকাম স্ট্রিম খোঁজা, ভাবা, বা একটা জব চলে গেল, আবার নতুন একটা জব শিফট করতে কিছুদিন সময় লাগা, 2 মাস 4 মাস, সেটাই একটা অসুবিধাজনক ব্যাপার। কিন্তু যখন তোমার কাছে মাল্টিপল ইনকাম সোর্স স্ট্রিম থাকবে, হ্যাঁ অবশ্যই একটা মেন ইনকাম, বাকি প্যাসিভ ইনকাম হতে পারে বিভিন্ন দিক থেকে, সাইড বিজনেস হতে পারে যেমন, বা এনি আদার প্যাসিভ ইনকাম, রেন্টাল হতে পারে, বা বিভিন্ন জায়গা থেকে, বা ফ্রিল্যান্সিং হতে পারে, এনিথিং। যে কোনো জিনিস থেকে একটা করে প্যাসিভ ইনকাম আসাটা প্রয়োজন হচ্ছে। তাতে কি হলো, আমাদের এটা ক্যাজুয়ালি চলতে পারে, বা একটা ইনকামটা তো বাড়ছেই, প্লাস একটা স্টেবিলিটি থাকছে। এখান থেকে না হলে এখান থেকে আমরা একটা ম্যানেজ করতে পারবো। দেন কি হচ্ছে, অ্যাভয়েড পিটফলস। পিটফলস মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু মানে গর্তে পড়ে যাওয়া, যাকে আমরা বলতে পারি। সেটা কিভাবে হতে পারে, ইম্পালসিভ এক্সপেন্সেস, অতিরিক্ত খরচা বা অপ্রয়োজনীয় খরচা। সেগুলো যদি আমরা করে থাকি, তাহলে সেখানে হতে পারে যেটা ইন্স্যুরেন্সকে ইগনোর করা। ইন্স্যুরেন্স মানে আমি এখানে কোনো ইনভেস্টমেন্টের কথা বলছি না, এখানে আমি অনলি টার্ম অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সের কথাই বলবো। কারণ টার্ম কি করে, আমাদের ফিউচারকে সিকিওর করে, কি আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটে গেলে সেই ঘটে যাওয়াটা পরেও যাতে তার ফ্যামিলি ফিনান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি পায়। আর হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, কোনো হেলথ ইস্যু হলে কি হয়, আমাদের সমস্ত জমা পুঁজি বেরিয়ে যায়। তখন কি হয়, আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু যখন হেলথ ইন্স্যুরেন্স থাকবে, সেই হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট অনুযায়ী সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বিয়ার করবে। হ্যাঁ প্রথম 2 বছর এটা খুব অসুবিধা, কারণ প্রথম 2 বছরে কোনো ক্লেম পাওয়া যায় না, বা কোনো ক্লেম পাওয়া যায় না বলা ভুল, কোনো কিছু সব ইলনেস কভার হয় না সেখানে। তাই যে কোনো হেলথ ইন্স্যুরেন্স যত তাড়াতাড়ি হয় নেওয়া উচিত, এবং টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তাই। কারণ টার্ম ইন্স্যুরেন্সের যখন নেবে, তার প্রিমিয়ামটা সেমই থাকবে যতদিন অলমোস্ট থাকে। আর মানুষের টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত কত, তার ইয়ারলি ইনকামের অলমোস্ট 15-20 টাইমস। মানে তাই সে বছরে যেটা ইনকাম করে, তার 15 থেকে 20 গুণ টাকার টার্ম ইন্স্যুরেন্স নেওয়া দরকার আছে। সাপোজ কেউ যদি 10,000 টাকা মান্থলি ইনকাম করে, তাহলে তার টার্ম ইন্স্যুরেন্স কত হতে হবে, অলমোস্ট কত, প্রায় 20 লাখ টাকার কাছাকাছি টার্ম ইন্স্যুরেন্স।
আর হেলথ মোটামুটি অলমোস্ট 2 থেকে 5 লাখের মধ্যে, সেটা যার যেরকম প্রয়োজন সেই হিসাবে নিতে হবে। তাতে কি হয়, মোটামুটি অলমোস্ট কভার হয়ে যায়। এবার হ্যাঁ, কারোর বেশি প্রয়োজন সে বেশি নেবে অবশ্যই। এগুলোই, এই যে স্টেপগুলো, এই স্টেপগুলোকে আমরা যদি ফলো করতে পারি লাইফে, তাহলে অ্যাট এ সার্টেন টাইম, হয়তো একদিনে বা 1 বছর 2 বছর 5 বছরে কিছু হবে না, কিন্তু যত লং টার্মে যাবে তখন আমরা সেই জায়গাটা বুঝতে পারবো যে আমরা কত কিছু অ্যাচিভ করতে পেরেছি এবং আমাদের ফিনান্সিয়াল কতটা আমরা স্ট্রং হতে পেরেছি। কারণ কি, আমরা যদি আমাদের ইনকামের একটা পার্সেন্টেজ যখন আমরা ইনভেস্ট করবো, সেটা খুব সার্টেন অ্যামাউন্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু যতটা বেশি ইনভেস্ট করতে পারবো ততটা বেশি তাড়াতাড়ি আমরা ফিনান্সিয়াল গোলের প্রতি এগোতে পারবো। আর সবসময় লাইফে একটা কর্পাস দরকার হয়, কর্পাস মানে একটা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা হবে। কারণটা কি, তার এত টাকা থাকলে সে ফিনান্সিয়াল স্টেবিলিটি পাবে। হ্যাঁ, কারোর কাছে সেটা 1 কোটি হতে পারে, কোটি শুনতে আমাদের খুব ভালো লাগে, 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি, কারোর কাছে 5 লাখ টাকা হলেও সে মনে হবে আমি স্টেবল। এগুলো প্রত্যেকের ব্যক্তিগত ধারণা। সেই আগে আমরা কি, এখনই যদি আমরা ভাবি 10 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে, 10 কোটি কোথায় কি, 20,000 টাকা স্যালারি পাচ্ছে, 10 কোটি কথা ভাবছে। হ্যাঁ, বেশি স্যালারি, হিউজ স্যালারি, 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা স্যালারি আছে, সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সেই পারপাসে। এটা কি পৌঁছাতে পারে না? হ্যাঁ পারবে, কিন্তু অতিরিক্ত ওটা হয়ে যায়। ফার্স্ট সেটাকে আস্তে আস্তে ছোট অ্যামাউন্ট থেকে শুরু করতে, তাতে কি হয়, আমরা গোলটা অ্যাচিভ করছি যখনই, তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা বা এক্সাইটমেন্ট কাজ করেছে, হ্যাঁ আমরা এটা অ্যাচিভ করে ফেলেছি, নেক্সট আমরা টার্গেট দিতে পারি। এই জন্য টার্গেটটা আস্তে আস্তে বাড়াতে হয় যে কোনো ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক। ইনভেস্টমেন্ট করে করে একটা ছোট কর্পাস, ফার্স্ট ফার্স্ট ধরো 1 লাখ টাকার একটা কর্পাস আমরা ভাবছি, 1 লাখ টাকা আমরা কি করে জমাবো বা জমাবো, সেখানে আমাদের ইন্টারেস্ট অনেক কম হবে। 5,000 টাকা বা 2,000 টাকা বা 4,000 টাকা যাই আমরা মান্থলি ইনভেস্ট করি, সেটা একটা সার্টেন টাইমের পর আমাদের সেই অ্যামাউন্ট হবে। যখন সেটা অ্যাচিভ করে ফেলো, এটা হয়ে গেছে, তাহলে আরো একটু বাড়াই। নেক্সট কি হবে, 2 4 6 8 10 12 14, এইভাবে আস্তে আস্তে দেখবে কখন যে নিজের পারপাসে পৌঁছে গেছো নিজেও জানো না। আর লাস্টে কি, কম্পাউন্ডিং এফেক্ট তো অলরেডি আছেই। এই কম্পাউন্ডিং এফেক্ট তো বিশাল জিনিস, বা লাইফে কি করে কাজ করে সেটা আবার পরে অন্য একটা ভিডিওতে বলবো। ঠিক আছে, আজকের জন্য এখানেই। আজকে তাহলে বুঝলে কি হাউ টু ম্যানেজ ইউর স্যালারি, কিভাবে আমরা এই 10টা বা 8টা কি 10টা স্টেপের মাধ্যমে আমরা আমাদের স্যালারিটাকে ম্যানেজ করতে পারি এবং স্যালারিটাকে ডিভাইড বিভিন্নভাবে করতে পারি। টাটা, বাই বাই। ভিডিওটা লাইক, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।